দর্শক স্বাগত এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি মহসিনা শাওন আছি আপনাদের সাথে। আমাদের আজকের বিষয় রাজনীতি এবং সমসাময়িক প্রসঙ্গ। আলোচনার জন্য আমাদের সাথে বরাবরের মতো দুজন অতিথি আছেন। আমি পরিচয় করিয়ে দিতে চাই। একেবারে আমার সর্ববামে আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি গণফোরাম, এবং তার পাশে আছেন ইলিয়াস খান, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব এবং সিনিয়র সম্পাদক। আপনাদের দুজনকে সিনিয়র সাংবাদিক, দুঃখিত। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা আজকে আলোচনা শুরু করতে চাই। আজকে আপনারা জানেন যে ডিসি সম্মেলন হয়েছে এবং সেখানে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন। তো আমরা এই বিষয়টি নিয়ে শুরুতে আলোচনাটি শুরু করতে চাই। ডিসিদের মধ্যে জনগণের সেবার ক্ষেত্রে প্রতিযোগিতার কথা প্রধান উপদেষ্টা বলেছেন এবং আইন শৃঙ্খলা, তারপরে হচ্ছে বাজার দর কমানো সহ আরও অনেক কিছুর ব্যাপারেই তিনি ভাষণে উল্লেখ করেছেন। তো ডিসিরা কি পারবেন আসলে পরিবর্তিত এই অবস্থায় এই কাজগুলো সম্পন্ন করতে? আমি প্রশ্নটি সুব্রত চৌধুরী দাদা আপনার কাছে করতে চাই। ধন্যবাদ শাওন। আর আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ইলিয়াস ভাই। তো আজকে শুরুতে আপনি যে প্রসঙ্গের অবতারণা করেছেন, প্রধান উপদেষ্টা, এটা অনেকটা রুটিন ওয়ার্ক। উনি উপদেষ্টাদের নিয়ে বৈঠক করবেন, সচিবদের নিয়ে বৈঠক করবেন, জেলা প্রশাসকদের নিয়ে বৈঠক করবেন। তো আমার তো মনে হয় উনি দায়িত্ব নেওয়ার পরে প্রথম একটা করেছিল দিন 15-এর মধ্যে, আবার এটা হয়তো আমি বলি যে উনি এটা দ্বিতীয় পর্যায়ে ওনার এই কথাটি উনি উল্লেখও করেছেন যে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। তো নিশ্চয়ই এর মধ্যে রাষ্ট্র পরিচালনায় অনেক অভিজ্ঞতা হয়েছে তাদের। আর বিশেষ করে আমাদের যারা উপদেষ্টা মণ্ডলী আছেন সকলেই তো রাজনীতি থেকে আসে নাই, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। তারা অনেক সমস্যাগুলো আমরা দেখছি দৃশ্যমান। তাদেরকে আসলে নির্ভর করতে হচ্ছে, আপনি যদি আইনশৃঙ্খলার কথা বলেন পুলিশদের উপর, আপনি যদি প্রশাসনের কথা বলেন এই ডিসি থেকে শুরু করে টিএনও থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে সচিবালয়, এবং এর সাথে আরও সংস্থাসমূহ আছে, বিভিন্ন ডাইরেক্টরেট ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাজনৈতিক সরকারের যে সুবিধা, তাদের নেতাকর্মীরা আছে ইউনিয়ন পর্যায়ে, তৃণমূলে, উপজেলায়, জেলায়, কেন্দ্রীয়ভাবে, সেই সাপোর্টটা কিন্তু ওনারা পাচ্ছেন না। ওনারা পুরাপুরি নির্ভর, আমলা নির্ভর এবং আইনশৃঙ্খলা বাহিনী নির্ভর একটি সরকার। যদিও আমরা এটাকে বলছি অন্তর্বর্তীকালীন সরকার এবং অত্যন্ত জনপ্রিয় সরকার, কারণ দেশের সমস্ত রাজনৈতিক দল তাকে আমরা সমর্থন দিয়েছি। এখন প্রশাসন পরিচালনার ক্ষেত্রে অনেক ধরনের ঘাটতি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি বাজার নিয়ন্ত্রণ যেমন ধরেন, এটা তো উপর থেকে বসে করলে হবে না। এটা যারা বাজার মনিটরিং করে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, তারা তো সঠিকভাবে কাজ করছে না, নাম্বার 1। নাম্বার 2, জেলা প্রশাসকের উপর এত বেশি দায়িত্ব দেওয়া হয়েছে, না সেটাই বলছি আগে থেকেই। আমার কাছে মনে হয় যে উনি একটা জেলার রাজা হিসাবে অনেক সময় একটা ওইরকম একটা মনোভাব তার মধ্যে রয়ে গেছে। এত ক্ষমতা এবং যত কিছু হয়, নতুন কোনো প্ল্যান প্রোগ্রাম, সেটাও দেখা যায় যে ডিসির হাতে আমরা দিয়ে দিচ্ছি। এখন এখানে অনেকগুলো এডিসি সাহেব আছেন এবং কিছু ভাগ করেও আছে, এডিসি রেভিনিউ, এডিসি ল্যান্ড অ্যাকুইজিশন ইত্যাদি ইত্যাদি, এরকম 2-3 জন এডিসিও থাকে। তারা কিন্তু ইকুয়াল পাওয়ার। ডিসি যদি তাদের ক্ষমতা দেয়, এডিসি সাহেবরাও কিন্তু ডিসির ক্ষমতাটা এক্সারসাইজ করতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমান জেলা প্রশাসকরা, তাদের মধ্যে কিন্তু একটা অস্থিরতা। কারণ আপনি যে সেট আপটা করেছেন, এখানে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা অনেক স্বৈরাচারের দোসর বিভিন্ন আমলা কর্মকর্তা নিম্নস্তরে তারা কিন্তু রয়ে গেছে, এবং অনেকেই এই সময়টায় প্রমোশন পেয়ে পেয়ে সচিবালয়ের মধ্যেও আছে। এবং আপনি অনেককে বিশ্বাস করতে পারছেন না। কিছুদিন হয়তো তাকে একটা পোস্ট দিলেন, পরে
নানান কারণে তাকে হয়তো ওখান থেকে সরিয়েও সরিয়ে দিচ্ছে, নেওয়া হলো। এবং কাউকে কাউকে আপনি অবসরও দিয়েছেন। আবার এদিকে দেখেন ব্যাপক সংখ্যক যারা বিগত সরকারের সময় নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রমোশন বঞ্চিত হয়েছে, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, এমনকি সচিব হবার কথা ছিল, তারা কিন্তু অনেকেই ওএসডি 10-12 বছর ওএসডি থেকে রিটায়ারমেন্টে চলে গেছে। ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কের লোকজনও কিন্তু ওইভাবে পড়ে আছে। সেখানে আপনি কিছুটা যাচাই বাছাই করে অনেক সাবেক আমলা যারা রিটায়ারমেন্টে গেছে তাদেরকে আপনি দিয়েছেন, প্রমোশন দিয়ে দিয়েছেন, ডিএস থেকে সচিবও করে দিয়েছেন। হ্যাঁ, তা এদেরকে তো কাজে লাগান, কারণ যেহেতু আপনার প্রশাসনের মধ্যে আপনি নির্ভরযোগ্য কর্মকর্তা পাচ্ছেন না, এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি যারা নানানভাবে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল বা তাদের দলদাস হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং শেখ হাসিনার সাজানো প্রশাসন দিয়ে ইউনূস সাহেব 6 মাসে এমন কিছু করে ফেলবেন বা এমন কিছু সফল কর্মকাণ্ড করবেন সেটা আমরা চিন্তা করছি না। সেই কারণে ওনাকে আরও কঠোর হতে হবে, এবং প্রত্যেকটা কর্মকর্তা, সে জেলা প্রশাসক হোক বা তার নিচে যারা আছে বা টিউনো সাহেবরা যারা আছে, তাদের কাজের মনিটরিংটা সঠিকভাবে হচ্ছে না, এবং এটা জনপ্রশাসনের দায়িত্ব। এখন জনপ্রশাসনে যিনি আছেন, উপদেষ্টা বলেন বা সচিব, এই সমস্ত সচিবগুলো নিয়ে নানান প্রশ্ন আছে। আপনি জনপ্রশাসনের সচিব বলেন বা হোম মিনিস্ট্রিতে যিনি দায়িত্ব পালন করছেন বা আরও অন্যান্য যে মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পালন করছেন, সেখানেও তো নানান কথাবার্তা আমরা শুনছি। তো সেগুলোকে এখন 6 মাস হয়ে গেছে, এখন তো আর বলতে পারি না যে আপনি এখন শিশু সরকার। এখন শিশু সরকার বলার দিন শেষ। আমি শিশু বলতে ওই ছাত্ররা উপদেষ্টা হয়েছে তাদের বোঝাচ্ছি না, সরকারের মেয়াদকাল তো বোঝাচ্ছেন। কারণ অনেকে আবার ভুল বুঝে আর কি, বলে যে এটা তো শিশু উপদেষ্টার সরকার। আমি কিন্তু সেভাবে বলছি না। আমি বলছি যে এই সরকারকে আর শিশু সরকার বলা যাবে না। আপনাকে এখন কাজের অগ্রগতি দেখাতে হবে, আপনার সফলতা দেখাতে হবে। আপনি মিটিং করেছেন এবং তাদের নির্দেশনা দিয়েছেন, কতগুলো ডিসিশন নিচ্ছেন, খুবই ভালো। যেমন একটা বলেছেন যে পাসপোর্টের জন্য এখন আর পুলিশ ভেরিফিকেশন, হ্যাঁ, এরকম জনবান্ধব সিদ্ধান্তগুলো দেন। এবং বাজার নিয়ন্ত্রণের জন্য আপনি সিন্ডিকেট কেন ভাঙতে পারেন না 6 মাসের মধ্যে? যারা আগে সিন্ডিকেট ছিল শেখ হাসিনার আশেপাশের লোকজন, সেই সিন্ডিকেটে এখনও রয়ে গেছে। আপনি বশির সাহেবকে দিয়েছেন, আমরা তো জানি উনিও শেখ হাসিনা সিন্ডিকেটের সদস্য, তাকে দিয়ে দিয়েছেন উপদেষ্টার দায়িত্ব। তো এগুলো তো বুঝতে হবে, এবং আমাদেরকে ভাবাচ্ছে যে আপনি খুব দ্রুততম সময়ে কিছু পরিবর্তন আনেন। আপনি 6 মাস তো দেখলেন, তাদের পারফরমেন্সটা একটু মনিটরিং করেন। যে লোকটা বা যে ভদ্র মহিলা তার সঠিকভাবে কাজ করতে পারে না, বা তার কর্মক্ষমতা আমরা যদি দেখি যে না সেরকম পাস মার্ক পাচ্ছে না, তাহলে সেই জায়গায় নতুন লোক নিয়োগ করেন এবং সংখ্যা বাড়ান। শুধু আমলাদেরকে আপনি দিক নির্দেশনা দিলে কাজ হবে না। এরা সঠিকভাবে মাঠ পর্যায়ে কাজ করছে কিনা, এবং জনবান্ধব, অতীতে যেভাবে জনগণের দুর্দশা ছিল এবং শুধুমাত্র দলীয় পরিচয়ে সুযোগ সুবিধাগুলো নিত অন্যায়ভাবে, সেই কাজগুলো এখন না হয়, এবং জনগণ যাতে সমস্ত কর্মকর্তাদের সাথে সহজে দেখা করতে পারে। এবং তারা আমরা দেখেছি এই টিউনো খাস কামরায় যাওয়া, ডিসি সাহেবের খাস কামরায় যাওয়া, অন্যান্য কর্মকর্তাদের জনগণের সেবা পাওয়ার জন্য যে মানুষ ঘুরে, তাদের প্রতি একটু ভালো আচরণ করেন। আপনারা তো রিপাবলিকের কর্মকর্তা, বলতে গেলে আপনারা রিপাবলিকের সার্ভেন্ট। তা আপনারা সার্ভেন্ট হয়ে যদি জনগণের সাথে মনে করেন যে তারা আপনার প্রজা, সেই মেন্টালিটি চেঞ্জ করতে হবে। গত 15 বছরে এই মেন্টালিটিটাকে আপনি আরও শেখ হাসিনার সময় কিন্তু এক একটা দানব সৃষ্টি করে গেছে। এখন আমরা ওখান থেকে মুক্ত হইতে চাই। 15 বছর একটা দীর্ঘ সময় থাকার কারণে তার দলীয় কিছু লোকজন আসলে সেখানে বসেছেন, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। একটা স্বাভাবিক না, এটা ইচ্ছাকৃতভাবে হোক কিংবা যেভাবে হোক ক্ষমতাটাকে লম্বা করা বা তাদের করার একটা ইচ্ছা থেকেই এটা হয়েছে। তো ইলিয়াস ভাই, আমি আপনার কাছে আসতে চাই। আজকে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু এসেছে এই ডিসি সম্মেলন থেকে, যেটি সুব্রত দা বললেন যে পাসপোর্টের ব্যাপারটি।
পাসপোর্টে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগছে না। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। হ্যাঁ, এবং এটা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, কিন্তু আমি এক্ষেত্রে একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে যে আমাদের দেশে কিন্তু প্রচুর রোহিঙ্গারা বসবাস করছে এবং এই পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট তারা কিন্তু বিভিন্নভাবে বানিয়ে বিদেশে যাচ্ছে, বিভিন্ন দেশে তারা সেটেল হচ্ছে। তো এটার ক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় না যে এই রোহিঙ্গারা পুলিশ ভেরিফিকেশন না থাকার কারণে এই পাসপোর্টের করার সুযোগটা নেবে? এটি তো নতুন সংকট, এটি তো আগে ছিল না। বাট যে আইনটি যে ঘোষণা আজকে দেয়া হয়েছে, পুলিশ ভেরিফিকেশনে প্রত্যেকটি লোককে টাকা দিতে হয়েছে। একজন পুলিশও টাকা ছাড়া ঘুষ ছাড়া, টাকা ছাড়া আপনি যদি করতো না। বাইতুল মোকাররমে খতিব হন, সবচেয়ে ইমানদার ব্যক্তি হন, আপনাকেও টাকা দিতে হবে। পুলিশকে টাকা না দিয়ে আপনি কোনোভাবে এটি করতে পারেন। আর রোহিঙ্গাদের প্রসঙ্গ যেটি বলেছেন, সেটা স্থানীয় লোকজন যারা আছেন তাদের সাথে কথা বলে, যদিও তারাই একটি চক্র, তারাই বিভিন্ন বড় অঙ্কের টাকার বিনিময়ে এদেরকে, যেমন ধরুন আগে তো পুলিশ ভেরিফিকেশন ছিল, মধ্যপ্রাচ্যে অনেক রোহিঙ্গা আছে এখন বিভিন্ন দেশে, সৌদি আরব সব বিভিন্ন দেশে, মালয়েশিয়া আছে, সুতরাং আগেও তো তারা হয়েছে। বাট একটু বাছাই করে যদি দেয় সেটি ভালো। আর আজকে যে ডিসি সম্মেলন হয়েছে, আসলে আমরা খুব সংস্কারের কথা বলছি, আসলে আমাদের মন সংস্কার আগে দরকার। যেমন দাদা যেটি বললেন যে তারা রাষ্ট্রের সার্ভেন্ট, কিন্তু তারা সব জনগণকে মনে করে যে তাদের অধীনস্থ, তাদের সার্ভেন্ট। এটি ওই যে ব্রিটিশ আমলাতন্ত্র যেটি ছিল, ব্রিটিশরা দেশে শাসন করার জন্য কঠিন আমলাতান্ত্রিক ব্যবস্থা চাপিয়ে দিয়েছিল, এখনও সেটি বিদ্যমান হয়ে রয়েছে। আমরা কোনো জন্ম নিবন্ধনের কথা আমরা বলতে পারি, জন্ম নিবন্ধন নিয়েও কিন্তু আমরা বেশ, এটা নিয়েও কিন্তু নানান রকমের সব কিছুতে সংকট, স্মুথলি কোনো কাজ হবে না বাংলাদেশে। কোনো কাজ আপনি যদি সরকারি অফিসে যান যে বাংলাদেশ যে 55,000 বর্গমাইল, এই তথ্যটা আমার দরকার, আপনাকে বিরাট বহু জায়গায় ঘোরাবে এই তথ্যটা দেওয়ার জন্য। সব জায়গায় সংকট, আপনি কোথাও স্মুথলি কোনো কিছু পাবেন না। আর এই জন্যই মানুষের মন সংস্কার করা দরকার। ডিসি সাহেবের রুমে একজন সাধারণ মানুষ ঢুকতে পারে না, সবসময় ঢুকবে তাও না, বাট প্রয়োজনীয় মানুষ ঢুকতে পারে না। আবার অনেক ডিসি সাহেব আছেন, তার সার শোনার খুব আকুলতা, তাকে ছাড় না বলে দুর্ভাগ্য। এই কদিন আগে একদিন এসপি সাহেব দেখলাম, সার না বলে এদের খুব মর্যাদা ক্ষুণ্ণ হয়। এই বাংলাদেশে আমরা বাস করি, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকেও বলে মিস্টার প্রেসিডেন্ট। আর আমাদের দেশে আপনি দেখুন, সাংবাদিকরা ওনাকে বলতেন, আমাদের দেশের সাংবাদিকরা শেখ হাসিনার সঙ্গে কী করেছে। আমি এই সাংবাদিকের তথাকথিত বলতে চাই, কারণ সাংবাদিকদের যে মূল স্পিড সেটির সঙ্গে যায় না। তারা কি করতো, আগে 5 মিনিট স্তুতি করতেন ওনার পরিবারের, ওনার বাবার, উনি যা করেছেন এর চেয়ে ভালো কাজ আর পৃথিবীতে কেউ না কিছু। তারপর কোনো একটি প্রশ্ন না, সেটিও কোনো প্রশ্ন না, এক ধরনের ব্যাখ্যা জানতে চাইতো, বা এবং সবগুলো ভারতের পক্ষে, ওনার পক্ষে। যেমন আমরা নিশ্চয়ই অ্যাডভোকেট সুব্রদেব দাদার মনে আছে, আমরা যখন তিস্তা চুক্তি নিয়ে সাংবাদিক সম্মেলনে বসতাম, খুব কষ্টকর যে আমার পাশে যে সাংবাদিক থাকতেন, তিনি মনে হচ্ছেন ইন্ডিয়ার সাংবাদিক, তিনি ইন্ডিয়ার পক্ষে কথা বলছেন। হ্যাঁ, মনে হচ্ছে ইন্ডিয়ান সাংবাদিক আমার পাশে বসে আছে। এই অবস্থা তো বাংলাদেশে সৃষ্টি করেছিল। এখানে এইভাবে সর্বব্যাপী মানুষকে যে কি বলে যে সুশাসন দেয়া, তারপরে লুটপাট বন্ধ করা, এর কোনো উদ্যোগ ছিল না। অনেক বেনিফিশিয়ারি সৃষ্টি করেছে। আজকে এই প্রশাসন নিয়ে আলোচনা হচ্ছে, এই যারা 14 সালের বিনা ভোট, আমি আগে একটি বলি যে 153 জনকে বিনা ভোটে এমপি বানানো হয়েছিল, সেখানে অন্যান্য প্রার্থী ছিল, বিএনপি বড় দল ছিল না, ওকে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু নির্বাচন প্রিয়, তারা নির্বাচন করতে চায়, হয়তো জানে যে 10টা ভোট পাবে না, এমন লোক কিন্তু দাঁড়াতে চায়। তাদেরকে কারা ফোন করে হুমকি ধামকি দিয়ে অন্য কেউ যদি দাঁড়াতে না পারে, আমরা তাদেরকে তো চিহ্নিত করিনি, এখনও চিহ্নিত করতে পারিনি। তারপরে ধরুন বাকি যে আসন ছিল 147টা, সেটি ভোট, তারপর যে রাতের ভোট 2018-তে, এবার যে ডামি ভোট, এখানে যারা ডিসি, এসপি, ওসি ছিলেন দায়িত্বে, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আমি জানি না। তারপরে ধরুন এই আমরা সবাই দেখেছি সাম্প্রতিককালের কথা, এই যে 5ই আগস্ট বা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল প্রায় 626 জন। 2 জন বোধহয় ধরা পড়েছে, 2 বা 3 জন যাদের কথা আমরা জানি। বাকি লোকগুলো কোথায় গেল, কিভাবে গেল, আমরা তো নানা কথা শুনি। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, কিভাবে তারা বেরিয়ে গেল? প্রশ্ন অনেক আছে। দেশটাকে ঠিক করতে বেরিয়ে গেল, কিংবা যদি দেশেও থাকে সেখানেও ব্যবস্থা নেওয়া না, ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে গেছে, সেটি ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে গেছে বলেছে। তাদের ভয় যখন কেটে গেছে তখন তারা বেরিয়ে গেছে। এটি তো যে ক্যান্টনমেন্ট তো কোনো আমি আশ্রয় নেবেন, উনি আশ্রয় নেবেন, ক্রিমিনালরা আশ্রয় নিয়েছে, কোনো না কোনোভাবে ক্রিমিনাল, তারা আশ্রয় নিয়েছে। আমি শুনেছি 5 জন বিচারপতি আশ্রয় নিয়েছেন, প্রধান বিচারপতি সহ।
ওই প্রধান বিচারপতি যাকে সোর্ট দিয়েছিলেন এই খুব আলোচিত হারুন সাহেব, নিশ্চয়ই আমরা দেখেছি সেই ছবি, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি গিয়ে তাকে ফুল দিয়েছে। তো এরা সব 5 জন গিয়ে আশ্রয় নিয়েছিল, এই বিচারপতি 626 জন, কোথায় গেল তারা, কিভাবে গেল? এই প্রশ্ন কিন্তু আমাদের আছে, কিন্তু এর জবাব আমরা পাবো না। জানি কিন্তু রাতারাতি কি আসলে এই প্রশাসন চেঞ্জ করা কি আসলে সম্ভব? যে 15 বছরে যে প্রশাসন সৃষ্টি করা হয়েছে সেই প্রশাসনকে চাইলেই কি না, আপনাকে ফিগার দিই, 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, এর মধ্যে 10.5 লক্ষ আওয়ামী লীগের আমলে রিক্রুটেড, এবং আওয়ামী লীগ কিন্তু একদম টেস্ট করে যে তার বাপ দাদা এরা আওয়ামী লীগ করতো কিনা। যেমন আমি একটা উদাহরণ দিই, যে আমাদের এলাকায় যিনি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন তিনি আবার বিএনপি সভাপতিও ছিলেন। তার একজন কন্যার চাকরি হয়েছিল অ্যাডমিন ক্যাডারে, কিন্তু পুলিশ ভেরিফিকেশন যাইয়া আপত্তি দেওয়া হয়েছে তিনি বিএনপি করেন, সুতরাং চাকরি হয় না, যদিও 5 তারিখের পরে রেড করে পেয়েছে। তো সারা দেশেই তো এই অবস্থা ছিল, শুধু এটি দূর করতে সময় লাগবে, বাট নিয়ন্ত্রণ করতে হবে, ভয়ে রাখতে হবে। ভয়ে না রাখলে কিন্তু আবার কারণ তারা এত সুযোগ সুবিধা পেয়েছে, ওই যেমন 3টি নির্বাচনের কথা বললাম, ডিসিএসপি ওসি সবাইকে টাকা দেওয়া হয়েছে, বিরাট অঙ্কের টাকা দেওয়া হয়েছে, বিরাট অঙ্কের টাকা দেওয়া হয়েছে, তাদের কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তারা প্রমোশনও পাচ্ছে অনেকে, সুতরাং ঠিক করতে সময় লাগবে। তবে আমি আশা করতে চাই এই এখন যে সরকার আছে তারা এই প্রশাসন ঠিক করার চেষ্টা করবে, বাট সেই জন্য একটি কাজ আগে করতে হবে, নির্বাচনের রোডম্যাপ যদি ঘোষণা করে তাহলে রোডম্যাপ ধরে আমি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ঠিক করতে পারবো। আর যদি আমি রোডম্যাপ না ধরে যে আমি ইলেকশনটাই কবে জানি না, আমি কি ঠিক করবো না করবো আমি কিছুই জানি না, আর দেশ তো চালাবে রাজনীতিবিদরা, অন্যরা সহযোগিতা করবে। শুধু নির্বাচিত ব্যক্তিদের, প্রকৃত নির্বাচিত ব্যক্তিদের, হাসিনা মার্কার না, ওই যে পার্লামেন্টে গান গাইবে, রাস্তার মেয়ে পার্লামেন্টে ঢুকে গান গাইতেছে, পার্লামেন্টের বেইজ্জতি করেছে, এইসব টাইপের লোক না, বিনা ভোটের লোক না, যে প্রকৃত জনপ্রতিনিধি তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কারণ রাজনৈতিক শক্তি ছাড়া এই দেশ, আমি একটু তথ্য দিই আপনাকে, যে পৃথিবীর স্থলভাগের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে বাংলাদেশ, আর পৃথিবীর যত মানুষ আছে 1000 ভাগের 27 ভাগ বাংলাদেশে বাস করে। এমনি জনচাপে পৃষ্ঠ একটা দেশ, নানা সংকট আছে। এই দেখুন না, রাজনৈতিক শক্তি না থাকার ফলে কি হচ্ছে, এই যে লজ্জাজনক বা হাস্যকর আন্দোলন করেছে, কি কলেজ যেন, তিতুমির কলেজ, 5 দিন পুরো ঢাকা অচল করে রেখেছে। একটি কলেজের ছাত্র রাতারাতি বিশ্ববিদ্যালয় হয়ে যেতে চায়, এটা হয়, মানুষকে জিম্মি করে রেখেছে। এখন যে শিক্ষকরা আন্দোলন করছে, আমিও তার শিকার, আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে গিয়েছিলাম, তার বাইরে ওই যে শিক্ষকরা আন্দোলন করে আমার শার্টটা ছিঁড়ে ফেলেছে, কারণ আমার ঢাকায় এদিকে খুব জরুরি কাজ ছিল, আমি আসবো, তো আমি যিনি পুলিশের দায়িত্বে ছিলেন রিকোয়েস্ট করেছিলাম, উনি বিরতি দিয়েছেন, আমি এবং আমার এক বন্ধু ছিলাম, কিন্তু আমি আবার এসে আবার টক শো আছে, কিন্তু আমার শার্ট ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ, তো এটা তো রিড করেছে সরকার, কিন্তু শুনছে না। আজকে দেখুন যে এই সিএনজিওয়ালার আন্দোলন করেছে কেন, এটা রাষ্ট্রে এটা ভাবা যায় যে তার মিটার অনুযায়ী চলবে না, মিটার অনুযায়ী যদি একজনে কেউ চলে না, একটি সিএনজি মিটারে চলে না, তারপর গভর্নমেন্ট বলছে 50,000 টাকা জরিমানা করা যাবে। এই জন্য তারা আইন মানবে না, এই জন্য তারা পুরো ঢাকা কলাপস করে দিচ্ছে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কাছে যেতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, যেটি আপনারা নিশ্চয়ই জানেন। তো গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক হয়েছে, মিটিং হয়েছে। তো এ বিষয়ে আপনার মূল্যায়নটা কি? ওই বৈঠকে আমিও ছিলাম। প্রথম কথা হচ্ছে আপনি 10টা কমিশন করেছেন, 11টা, এখন 15টা। তো আপনি সবটা তো রিপোর্ট এখনও দিতে পারেন নাই, 6টা দিয়েছে, এই 6টা দিয়ে কাজ শুরু করেছেন। তো বাকিগুলো আবার যখন দেবে তখন কি আবার নতুন করে শুরু করতে হবে সংলাপ। তো এটা একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যাবে আর কি। আর কালকে জাস্ট একটা আমি এটা বলেছি যে এটা তো ওপেনিং একটা সেশন ছিল আর কি। হ্যাঁ, তো এরপরে প্রত্যেকটা কমিশনের সাথে আমাদের আলাদা আলাদা বৈঠক হবে, খুব ভালো। তো আমি বললাম যে দেশের যে সামগ্রিক অবস্থা, অনেক জায়গায় কিন্তু আপনাদের সফলতা নাই, তো এটা সংলাপের জন্য কেন অপেক্ষা করতেছেন? প্রত্যেকটা বিষয় সংলাপ করে করে আপনি ডিসিশন নেবেন, আপনি রাষ্ট্রীয় কাঠামোর অনেক কিছু পরিবর্তন করবেন, সেটা নিয়ে কথা বলেন। কিন্তু পুলিশ কেন কার্যকর ভূমিকা পালন করছে না, সেটা কি আমাদের সাথে আলাপ করার কী আছে? প্রশাসন কেন কার্যকর ভূমিকা পালন করছে না? আপনি বাজার সিন্ডিকেট কেন ভাঙতে পারেন নাই? আপনি স্বাস্থ্য ব্যবস্থার যে অব্যবস্থাপনা, গত 15 বছরে এটাকে প্রায় ধ্বংসের দিকে ফেলে দিয়েছে, সেখানে আপনি উন্নতি করতে পারবেন না।
সাধারণ মানুষদের সার্ভিস পাচ্ছে না ইউনিয়ন পরিষদ অফিসে। এখানে মানুষ অনেক সেবা পাওয়ার কথা না? এই যে আপনি একটু আগে বললেন জন্ম নিবন্ধন থেকে শুরু করে মৃত্যুর সার্টিফিকেট অনেক কিছুই, সেখানেও মানুষের সার্ভিসের অভাব হয়ে গেছে। তারপরে ভূমি অফিস, অ্যাসিল্যান্ড থেকে শুরু করে আপনি এই তহসিলদার অফিস, মানুষ ট্যাক্স দিতে পারে না। আপনি অনলাইনে করে দিয়েছেন ভালো, তো গ্রামের মানুষটা এখনো অনলাইনে অভ্যস্ত না, তাহলে আপনাকে তো ওখানে সাহায্য করার জন্য তাদের একটা সিস্টেম চালু করবেন যেখানে মানুষ সহজেই, হ্যাঁ। কিন্তু এখন তো যাওয়া মানে একটা অপরাধ হয়ে গেছে। আপনি ভূমি অফিসে যান, ওখানে মনে হবে আপনার একটা অপরাধ হয়েছে। আপনার, হ্যাঁ, আপনি পৈতৃক সম্পত্তি পেয়েছেন বা নিজে কিনেছেন বা বিবাহ সূত্র পেয়েছেন, তাদের কাছে গেলে মনে হবে যে তুমি তো বাবা অপরাধ করে ফেলেছো, আসতো কেন এখানে। এগুলো থেকে মানুষকে মুক্ত করেন, এটার জন্য সংলাপের প্রয়োজন নাই। তো এখন সংলাপ যেগুলো বড় বড় বিষয় রাষ্ট্রের, সেটা করেন। তারপরে দেখেন আমাদেরকে হার্ড কপি দেয় নাই, হ্যাঁ, বলে যে ওয়েবসাইটে, আরে 400-500 পাতা ওয়েবসাইটে এখনো আপনাকে বের করার মতো অবস্থা আছে আমাদের। কালকে মাত্র সিদ্ধান্ত হয়েছে দলগুলোকে তারা কপি পাঠিয়ে দেবে। এবং কি সিদ্ধান্ত দেখেন, যে আপনারা পক্ষ মতামত দিতে পারেন, বিপক্ষ মতামত দিতে পারেন। ভালো, আমরা ওয়েলকাম করেছি এটা। এবং তিনি বলেছেন যে হ্যাঁ, আমরা এটা ওয়েবসাইটে দিয়ে দেবো। ভালো, আমরা এটা, আমাদের মধ্যে একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাক। কিন্তু আপনার সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা থাকতে হবে তো। আমরা তো দেখতে চাই আপনি প্রতিটা ক্ষেত্রে কি কি কর্ম, যেমন আজকে পাসপোর্টের ইস্যুটা আমরা সবাই ওয়েলকাম করছি, এরকম অন্যান্য জায়গায়ও আপনি করেন। আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় সঠিকভাবে কাজ করছে কিনা, এখনও তো আমরা শুনি বিভিন্ন দেশে শেখ হাসিনার নিয়োগ দেওয়া কর্মকর্তারা সেখানে রয়ে গেছে। তো এগুলো আপনাকে তো দেখতে হবে যে একটা রাষ্ট্র তো শুধু আপনি একার উপর তো নির্ভর করে না, আপনার আশেপাশে সমস্ত, যেমন ডিসিদের মিটিং যেটা করলেন, এটা ঘন ঘন হওয়া উচিত। হ্যাঁ, আপনার ডিরেকশান বা আপনার উপদেষ্টাদের ডিরেকশান কার্যকর হচ্ছে কি না, এটার জন্য তো সংলাপের দরকার নেই। পুলিশের মধ্যে চৌকস অফিসারদের নিয়োগ দেবেন, বা যারা রিটায়ারমেন্টে চলে গেছে এখন প্রমোশন দিচ্ছেন তাদেরকে দেন, চুক্তির ভিত্তিতে দেন। কারণ উনি বলেছেন যে গত 15 বছরে নিয়োগের ক্ষেত্রে এত রাজনীতিকরণ হয়েছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগের বাইরে কোনো নিয়োগ হয় নাই। এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশানে আপনাকে সার্টিফিকেট দিতে হতো যে আপনি ছাত্রলীগের ফ্যামিলির না যুবলীগের ফ্যামিলির, এবং আপনার এই সার্টিফিকেটটা না দিলে পরে আপনার চাকরির কোনো নিশ্চয়তা নেই। তাতে টাকাও দেওয়া লাগবে, হ্যাঁ, তার সাথে তো ওইসব কি নিয়োগ বাণিজ্য। এখন দেখা যাচ্ছে কি, যারা সত্যিকার অর্থে আওয়ামী ঘরানার সাথে সম্পৃক্ত না, তাদের ছেলে মেয়েও বিপদে পড়েছে। এই যে কিছুদিন আগে দেখেন নাই যে বাদ দিয়েছিল, তো বলে যে ভাই আমরা তো বাধ্য হয়ে দিয়েছি, তোমার সরকার নিয়োগকর্তা বলছে যে না আওয়ামী লীগের সার্টিফিকেট লাগবে, তো আমি বাধ্য হয়ে সার্টিফিকেট দিয়েছি। আমি তো অ্যাকচুয়ালি আওয়ামী ঘরানার মানুষ না, এখন আমাদেরকে সবাইকে বাদ দিয়ে দিছে। তো কথা হচ্ছে ভাই, আপনি একটু যে কোনো ডিসিশন নেবেন একটু শক্ত হাতে ডিল করেন, হ্যাঁ, সংলাপ করে সময় নষ্ট করবেন না। এটা আপনারা রাজনৈতিক দলগুলোর ব্যাপার, এখানে জনগণেরও কিছুটা সম্পৃক্ততা থাকতে পারে। আপনি ওয়েবসাইট দিয়ে তাদেরও মতামত চান। শুধু আমরা 27টা রাজনৈতিক দল দিলাম বা অনিবন্ধিত আরও 50টা দল আছে, সেটা বড় কথা না। হ্যাঁ, আপনি সাংবাদিক বা যারা অন্যান্য পেশার মধ্যে আছে তাদেরও তো বক্তব্য থাকতে পারে, সেটা ওপেন করে দেন। আর দল হিসাবে তো আমরা অবশ্যই দেব, আমরা আপনাকে সহযোগিতা করতে চাই। তবে আপনাদের মাথায় যে ঢুকছে, বলেন যে আমরা স্থানীয় সরকারের নির্বাচন আগে চাই, এটা সারা দেশে একটা ভেজাল লাগিয়ে দেবেন। এমনও হতে পারে যে আওয়ামী লীগের যারা এখনও তৃণমূলে অবস্থান করতেছে, নানা রকম ফাঁক ফুকুর খুঁজতেছে, শেখ হাসিনা দিল্লিতে বসে মধ্যে মধ্যে যেসব নির্দেশনা দেয়, এগুলো তো আপনাকে একটা অতিষ্ঠ করে তুলবে। তো সেটা করতে যাবেন। এখন আপনি তৃণমূলের নির্বাচন দেওয়ার অর্থই হচ্ছে আওয়ামী লীগের লোকজন ওখানে নির্বাচনে অংশগ্রহণ করবে, তারপর একটা হাঙ্গামা শুরু হবে এবং সারা বাংলাদেশে একটা অস্থিরতার সৃষ্টি হবে। আমরা তো সেটা চাই না। আপনি এটা রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দেন, তারা জাতীয় সংসদ নির্বাচন করুক, যারাই ক্ষমতায় আসুক, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন কমিশন তো প্রস্তুত ডিসেম্বরের নির্বাচন করতে। আপনিও মধ্যে মধ্যে বলেছেন যে আমি ডিসেম্বর মধ্যে নির্বাচন দিতে পারি। তাহলে সংস্কার যেটুকুন করা প্রয়োজন আপনি মনে করছেন বা আমরাও মনে করি, শুধু সেটুকুন থাকেন।
এটাকে যদি আপনি পরিধি বিস্তৃত করেন, আপনি সংস্কারও করে যেতে পারবেন না, এমন অবস্থার সৃষ্টি হবে। আমরা 111-এ দেখেছি না, অতিরিক্ত করতে গিয়ে তো শেষে পালাতে হয়েছে। তো আপনাকে তো আমরা পালাতে দেব না। আপনি বিশ্বনন্দিত একজন ব্যক্তি, অত্যন্ত আন্তর্জাতিক খ্যাতিমান, নোবেল আপনি বিজয়ী। আমার দেশের জন্য একটা কিছু করে যান, আপনি পথটা শুরু করেন, বাকিটা রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দেন। জি জি, ঠিক আছে। আমরা এই ব্যাপারটি আমরা সুব্রতদার কথার রেশ ধরেই আমরা ইলিয়াস ভাইয়ের কাছে আসতে চাই যে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কিন্তু আসলে একটা মতনৈক্য কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। তো এই বিষয়ে মতামত যারা কোনোদিন ক্ষমতায় আসার সম্ভাবনা নাই, যেসব দলের নামগুলো আমি দেখেছি, তারা এই দাবি জানাচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন, মানে ঘোলা পানিতে মাছ শিকার করে কিছু লোকজন প্রতিনিধি বানিয়ে তারা একটা শক্তি সঞ্চয় করবে। আপনার আগে মাথা না লেজ, আগে তো মাথা হচ্ছে পার্লামেন্ট নির্বাচন। মানুষ পার্লামেন্ট নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখেই আছে, মানুষের একটা ভোটের ক্ষুধা আছে। এই ধরুন এখন বয়স যাদের 38 থেকে 42, 43, তারা কিন্তু কোনোদিন ভোট দিতে পারেনি। শুধু পার্লামেন্টে না, স্থানীয় সরকার নির্বাচন ঠিকভাবে ভোট দিতে পারেনি। নৌকা পেয়েছে, নৌকা যারা নৌকা করে তারাও ভোট দিতে পারেনি। এই কারণে যিনি নৌকার প্রার্থী হয়েছেন তিনি টাকা দিয়ে নেতাকে নমিনেশন নিয়ে এসে এখান তো ভোট টোট কিছু হয় না, শুধু দেখিয়েছে যে ভোটার আসছে, তারপরে ব্যালট আসছে, আসলে কিছু না, সব পিটিয়ে নিয়েছে। সুতরাং এটা ভোটের ক্ষুধা এখন আছে মানুষের, তারা ভোট দিতে চায়। তারপর ধরুন স্থানীয় সরকার বললাম, এই যে ট্রেড বডি নির্বাচন, এই যে প্রফেশনাল বডি নির্বাচন, এই সুপ্রিম কোর্ট নির্বাচন শেষ করে দিয়েছে, আপনারা নিশ্চয়ই আপনি জানেন, বিভিন্ন জায়গায় নির্বাচনে প্রভাব ফেলেছে। সুতরাং এখন একটা ভোট মানুষ দিতে চায়, এবং ভোট হলে অনেক কিছু ঠিক হয়ে যাবে। টুকটাক যে সমস্যা আছে, রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় আসে, এগুলো সব ঠিক হয়ে যাবে। বাট এটি যদি না হয়, আমরা বলতে খুব কষ্ট হচ্ছে, তবু বলতে বাধ্য হচ্ছে, আমাদের নিশ্চয়ই 111-এর সরকারের তারা কিন্তু অনেক স্বপ্ন দেখেছিল, নানা কিছু করবে, এই করবে সেই করবে, শেষ পর্যন্ত দেশটিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং প্রধান ব্যক্তি যারা ছিলেন, একজন দেশে ফেরতও আসতে পারেন, এখনও বহুদিন কিন্তু হয়ে গেছে, কিন্তু দেশে কিন্তু ফেরতও আসতে পারেন। এই মার্কিন যুক্তরাষ্ট্রের বার্গার বিক্রি করে আমরা বিভিন্ন সময় দেখি, শুনি। তো এই পরিণতি আমরা চাইনি। এবার যারা সরকারে আছেন, এটা একটা বিরাট সাপোর্ট। ডক্টর ইউনূস সাহেব, তিনি বিশ্বব্যাপী নন্দিত, এবং সকল, শুধু আওয়ামী লীগের কিছু ক্রিমিনাল ছাড়া তার প্রতিনিধি সকল রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের সাপোর্ট আছে। সাধারণ মানুষ, এই কিন্তু একটা বড় সুযোগ। বাট ব্যর্থতা কিছু সুস্পষ্ট। যেমন একটু আগে আলোচনা হয়েছে যে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে হবে। রাজনৈতিক দলের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা একটু কঠিন, কারণ সিন্ডিকেটের সঙ্গে রাজনৈতিক দলের নেতাকর্মী অনেক সময় জড়িত থাকে, সুতরাং পারে না। বাট তাদের কিন্তু সুযোগ আছে। আমার তো খুব ভয় হচ্ছে, সামনে রমজান আসছে, পলিটিক্যাল গভর্নমেন্টের মতোই এখন যিনি বাণিজ্য উপদেষ্টা আসছে, তিনি বলেছেন যে পণ্যের দাম বাড়বে না। কিন্তু আপনিও জীবদ্দশা দেখেননি, আমিও দেখিনি, উনিও দেখেননি যে দাম বাড়ে না রোজায়, কিন্তু এবারও উনি বলেছেন দাম বাড়বে না। দেখি এটি যদি হয়, আমরা নিশ্চয়ই সাধুবাদ জানাবো এবং কৃতজ্ঞ চিত্রে সারা জীবন ওনাদের স্মরণে রাখবো। সেটি যেন হয় আমরা আশা করি, কারণ সিমটম ভালো না। দেখেছি সয়াবিন তেলের দাম একদিনে কেজিতে 8 টাকা বেড়েছে, এটি তো ভালো লক্ষণ না আসলে। সুতরাং এই সরকারের কাছে আমরা যেটি প্রত্যাশা করি, ওই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু 31 দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, এবং এখন যে আলোচনা ঘুরিবে সেগুলোই কিন্তু, এই যে প্রধানমন্ত্রী 2 মেয়াদে বেশি থাকতে পারবে না, তারপর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য, নানা বিষয় তিনি বলেছিলেন। সেগুলো যেগুলো খুব রাষ্ট্রের জন্য দরকার, বিশিষ্ট সংসদ, সেটিও এখানে এসেছে। 2 কক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রের জন্য প্রধান যে সংস্কার যেগুলো করা যায়, নির্বাচন কমিশন, যেমন ধরুন আমাদের কোনো নির্বাচনই ফেয়ার হয় না বাংলাদেশে। আশ্চর্য, পুরো নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠানো হয়েছে। দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের নানা সমালোচনা করি, ভারত নানা জাতপাত আছে, কিন্তু নির্বাচন নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে না। আমাদের নিশ্চয়ই মনে আছে, ভারতে যখন বিধানসভা নির্বাচন ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি দল একদম সব অধিকাংশ সিট পেয়ে যাচ্ছে, কিন্তু তিনি কিন্তু হেরে গেছেন, নিশ্চয় আমাদের সবার মনে আছে। এটি বাংলাদেশে আমরা চিন্তা করতে পারি? বাংলাদেশ কিন্তু এটি চিন্তা করতে পারেনি। সুতরাং নির্বাচনে যাওয়া, নির্বাচনকে আবার ফিরিয়ে আনতে হবে মানুষের মধ্যে। এটি হচ্ছে এই কমিশনের, এই যে এখন যে সরকারের সবচেয়ে বড় কাজ। সুতরাং এই 100 জন লোক নিয়ে বসলাম, এগুলো আলটিমেটলি কোনো রেজাল্ট হবে বলে আমি মনে করি না। সুতরাং যত দ্রুত সম্ভব, হয়তো বলবেন যে তাহলে নির্বাচনের জন্য পরিবর্তন হয়েছে, তবে এত তাড়াতাড়ি নির্বাচন, বহুদিন এরশাদ সরকারের পতনের পর 3 মাসের মধ্যে কিন্তু শাহাবুদ্দিন সাহেব নির্বাচন দিয়েছিলেন, বিরাট কর্মযোগ্য তিনি, এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেই নির্বাচনটি ভালো হয়েছে বলে মনে করা হয়।
অন্য 3টি নির্বাচন হয়েছে, তত্ত্বাবধায়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যাওয়া হয়েছে, বাট 91 নির্বাচনটি সবচেয়ে ভালো হয়েছে বলে সবাই মনে করে। সুতরাং ওই আমি বলি যে শিশু সরকার বলার সময় নেই, ওই যে 6 মাস অলরেডি চলে গেছে, তারপরে যদি ডিসেম্বরে বলে তাও তো প্রায় 1 বছর। সুতরাং যদি ইচ্ছা থাকে, সদিচ্ছা থাকে, কিন্তু এটি তো আগে প্রথমে আরো বেশি সময় বলা হয়েছিল যে 2026-এ যে নির্বাচন হবে। সেটা এখনো বলছে, এখনো সেখান থেকে ফিরে আসেনি। এখন কিছু কিছু দল বলে যে আগে সংস্কার তারপর নির্বাচন, এরা কোনোদিন ক্ষমতায় আসবে না, সংস্কার হোক যা হোক, কোনোদিন তো এরা ক্ষমতায় আসবে না। এই জন্যই বলে এবারে নির্বাচনে যারা মূল স্টেক হোল্ডার তারা কিন্তু বলছে নির্বাচনের পক্ষে, যে আগে নির্বাচনটি হোক, আর সংস্কার তো চলমান প্রক্রিয়া। এটাকে এমন যে আমি এখানে সংস্কার স্টপ করে দিলাম, সব সংস্কার করে, সেটি তো আপনার বলার সুযোগ নেই, তাই না? সুতরাং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দেশের আইন শৃঙ্খলা অনেক নানা ব্যর্থতা আছে, একটি বিপ্লবের পরে মূল্যস্ফীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হয়। আর সম্প্রতি গেলে রোড অ্যাক্সিডেন্ট কীভাবে বেড়েছে, বিভিন্ন জায়গায় মানুষ মারা যাচ্ছে, তারপরে যখন তখন যে আন্দোলন, প্রধান উপদেষ্টা বাড়িতে চলে যায়, এগুলো শুভ লক্ষণ না। আর ষড়যন্ত্রকারী তো আছেই, তারা এত সুবিধা ভোগ করেছে গত 15.5 বছর, সেটি কিন্তু হঠাৎ করে ভুলতে পারবে না। এবং তাদের একটা মাইন্ডসেট হয়েছিল এরকম যে আওয়ামী লীগের জীবনে যাবে না, আমরা যা ইচ্ছে তাই করবো। এবং দেখুন না, ঘরের মধ্যে টাকা রাখছে 200 কোটি, 500 কোটি, 400 কোটি, এই বাংলাদেশ ব্যাংকের লকারে দেখেছে সোনা রাখছে, ডলার রাখছে, পাউন্ড রাখছে। এটা তো কোনো স্বাভাবিক দেশ ছিল না। এখন কি সুযোগ আছে? আমরা বারবার হতাশ হয়েছি, যেমন আমাদের পূর্বসূরীরা আমাদের 56 বর্গমাইল উপহার দিয়েছিলেন, কিন্তু সেটা এসেই আওয়ামী লীগ কম্বল চুরি দিয়ে শুরু করেছিল, এবার ব্যাংক ডাকাতি করে তারা ক্ষমতা থেকে বিদায় হয়েছে। এটি তো আমাদের প্রত্যাশা না। 71-এর পর আমরা দুর্ভিক্ষ দেখেছি, গণতন্ত্র হত্যা করা দেখেছি। দুর্ভিক্ষ কিন্তু খাদ্য সংকটের কারণে হয় না, আওয়ামী লীগ নেতাদের চুরি এবং অব্যবস্থাপনার কারণে কিন্তু দুর্ভিক্ষ হয়েছিল। তারপর কি দেখলাম, আপনি গণমাধ্যমকে, আমিও, যে আমাদের পত্রিকাগুলো বন্ধ করে দিলাম, মানুষ কোথাও কিছু বলতেও পারবে না যে তুমি এগুলি করছো। পরিণতি কী হচ্ছে বিয়োগান্তকারী, যদি আমরা প্রত্যাশা করি না। তারপর 90-এর আন্দোলনের পর আমরা অনেক আশা করেছিলাম, আমরা কিন্তু পাইনি সেরকম কিছু। এবার মানুষ, এবং এবার আন্দোলনটা ব্যতিক্রম দিক আছে। 90-র যে আন্দোলনটি ছিল, আমরা একদম কাছ থেকে দেখছি, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আরবান আন্দোলন ছিল, কিন্তু এবার আন্দোলন কি সর্বব্যাপী। সন্তান আন্দোলন করেছে, বাবা মা আন্দোলন করেছে, দাদা দিদি আন্দোলন করেছে, তাদের শিক্ষকরা করেছে, প্রতিবেশীরা করেছে, সবাই করেছে, সব মানুষকে ছুঁয়ে গেছে এই আন্দোলনটি। আপনি চিন্তা করুন, 32,000 মানুষ আহত হয়েছে, চোখ নাই, হাত নাই, পা নাই, কি নির্মম দৃশ্য। তারপর প্রায় 2,000 মানুষ হত্যা করেছে, এই 12% দেখলাম শিশু, 13 জন নারীকে হত্যা করেছে। এরপরে যদি আমরা একটা ভালো, আমাদের প্রত্যাশিত দেশ না পাই, আমাদের জন্য খুব এটা অবশ্যই সেটা দুঃখজনক হবে আমাদের জন্য। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, দাদা আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে গতকাল থেকেই একটি ব্যাপার যেটি খুব আলোচনা, আরেকটি ব্যাপার যেটি আলোচনা এসছে, সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন ছাত্ররা, তাদের মধ্যে থেকে কেউ এবং হচ্ছেন যারা উপদেষ্টা পরিষদে আছেন, তাদের মধ্যে থেকে কেউ পদত্যাগ করবেন এবং নতুন একটি রাজনৈতিক দল তারা করতে চান। তো এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? কারণ তারা সবাই আসলে তো তরুণ নেতৃত্ব, আর যারা রাজনীতি করছেন তারা অনেক দিন রাজনীতি করে একটা পর্যায়ে এসে হয়তো একটা দল গঠন করছেন। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে ছাত্র আন্দোলনে এবার যারা নেতৃত্ব দিয়েছে তাদের তো সকলকেই তো আমরা খুব শ্রদ্ধা করছি। শহীদ যারা হয়েছে তাদেরকে যুগে যুগে আমরা স্মরণ করব, এবং তারা যে একটা গৌরবগাথা ইতিহাস 15 বছরের ক্রমাগত আন্দোলনের মধ্য দিয়ে যে সর্বশেষ বিজয়টা তারা এনে দিয়েছে, সঙ্গে সমস্ত রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রিক্সাওয়ালা ভাই থেকে শুরু করে অনেক শ্রমজীবী মানুষও এখানে আত্মাহুতি দিয়েছে। মাদ্রাসা ছাত্ররা ব্যাপক অংশগ্রহণ করেছে, মাদ্রাসার ছাত্ররা সহ, এবং প্রাইভেট ইউনিভার্সিটি। তো এখন তারা রাজনীতিতে থাকতে চায়, আমরা ওয়েলকাম করি। এটা কারণ প্রত্যেকেরই তো রাজনীতি করার অধিকার আছে, দল করার অধিকার আছে। যেখানে আমি একটা কথা বলি, 52-তে ভাষা আন্দোলনে যারা রক্ত দিয়েছে এবং যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে, তাদের মুখে আমরা কখনো শুনি নাই যে আমরা এরপরে রাজনৈতিক দল করব বা রাজনীতিতে অংশগ্রহণ করব। তারা পরে রাজনৈতিক নেতা হয়েছে অনেকেই, এবং বিভিন্ন পেশায় অনেক সুনাম করেছে, বদরুদ্দিন ওমর সহ, এমনকি গোলাম আজমও এই আন্দোলনে ছিল, আরও অনেকেই ছিল। তারপরে আসেন 62-তে
যারা শিক্ষা আন্দোলন করলো, আত্মাহুতি দিল, তাদেরও তো এই আকাঙ্ক্ষা ছিল না যে ক্ষমতার কাছাকাছি তারা যাবে। 69-এর মহান গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুদ রোহা আত্মাহুতি দিয়েছে। তখনও কিন্তু আমরা তো বলি নাই যে আমরা দল করব, আমরা ক্ষমতার অংশীদার হতে। মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ লোক শহীদ হলো। আমরা সবাই যুদ্ধ থেকে ফিরে এসে বিশ্ববিদ্যালয় কলেজে চলে গেলাম, লেখাপড়ায় মনোনিবেশ করলাম। আমরাও কোনোদিন বলি নাই যে আমরা ক্ষমতার অংশীদারিত্ব হব। 90-এ যারা ছিল তারাও বলে নাই এত একটা সফলতা, স্বৈরাচারকে আমরা ফেলে দিলাম, ওনারা তো ছিল আর আমরা তো তখন লয়ার হয়ে গেছি। বিশাল একটা স্বৈরাচার আন্দোলন হয়েছিল 90 কখনো কিন্তু ছাত্র সমাজের কাছ থেকে বা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা কখনো রাজনৈতিক দল করবে বা ক্ষমতার কাছাকাছি থাকতে, এটা কখনো, এইবারেই প্রথম এটা আমরা দেখছি। খুব ভালো, এটা অতীতে করে নাই বলে কি এখন করবে না? ভাই আপনারা করেন, আপনারা দলকে গুছাইয়া করেন, কিন্তু মনে রাখতে হবে দল করার আগে বা রাজনীতিতে প্রবেশ করার আগে আপনাদের মধ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকতে হবে। মানুষ কিন্তু আপনাদেরকে ওয়াচ করতেছে, মনিটর করতেছে, আপনারা কে কী করছেন, কোথায় যাচ্ছেন। হ্যাঁ, সেজন্য তারা কিন্তু এলাকায়, জনমত জরিপও করছেন, আপনি এটাও তারা কম্বল বলেছেন। দেবেন 300 টাকার, আপনি 15 লাখ টাকার হেলিকপ্টার ভাড়া দিচ্ছেন, আরও বেশি। তারপরে যে সমস্ত কাহিনী শুনতেছি, দয়া করে এদেরকে থামান। দল করার আগেই যদি এই ধরনের কর্মকাণ্ড শুরু হয়ে যায়, তাহলে আপনাদের উপর জনগণের আস্থাটা থাকবে কি? এটা আমরা সবাই বলেছে যে ক্ষমতায় থেকে যেন দল না করেন। তো নাহিদ সাহেবের সাথে কালকেও কথা হয়েছে, ভাই তুমি কি পদত্যাগ করেছো? বলে যে এখনো করি নাই, তবে পত্রিকাগুলোর মধ্যে লেখালেখি হয়তো করবে বা 24 তারিখ তারা দেবে, তারা হয়তো সাধারণ সম্পাদক কী হবে সেটা হইতেই পারে। কিন্তু আমার কথা হচ্ছে আপনাদের কিংস পার্টি হিসাবে যেন জনগণ চিহ্নিত না করে, তাহলে এই জিনিসটা ভালো হবে না। আপনারা অনেক সময় বলেন যে কিংস পার্টিতে অতীতও হয়েছে, আমরা হলে ক্ষতি কি? এটা কিন্তু কোনো ভালো কথা না। 111-এ আপনার কিংস পার্টি করতে গেছিল না কুরাইশি ভাই? হ্যাঁ, কুরাইশি ভাই কত বিশাল নেতা, ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ বিএনপি, সে তো পারে নাই। এই গত 24-এর ইলেকশনে শেখ হাসিনার সময় 3-4টা কিংস পার্টি তৈরি হয়েছিল, অনেক টাকা পয়সা শেখ হাসিনা তাদেরকে দিছে, কোটি কোটি টাকা। কী লাভ হয়েছে? সবারই তো বাজারটা হয়ে গেছে। সুতরাং আমি বলবো আপনাদের শুরুটা যেন ভালো হয়। কিংস পার্টির এই পদবিটা এইভাবে যেন আপনাদের উপর গিয়ে না পড়ে, আপনারা সুন্দরভাবে দলটা করান। তরুণ বয়স আছে আপনাদের, রাজনীতির মাঠ গরম করতে পারবেন, জনগণের সাথে সম্পৃক্ত হন এবং জন আকাঙ্ক্ষা অনুযায়ী আপনারা কর্মকাণ্ড পরিচালনা করেন। এবং আমি আশা করব আপনাদের এই সংগঠনে শুধু ছেলেদের না, আপনার মেয়েদের, কারণ এই আন্দোলনে মেয়েরা যথেষ্ট ভূমিকা রেখেছে, তাদেরও যথেষ্ট, কারণ অন্যান্য দল আমরা পারি নাই সেভাবে 30%, 33% দেওয়ার কথা আমরা পারি নাই, আপনারা হয়তো সেটা পারবেন। এবং আগামী দিনে মেয়েদের জাতীয় সংসদে আসন সংখ্যা বাড়ানোর কথা শুনেছি, হ্যাঁ, যেটা হয়তো আমরা রাজনৈতিক দল সেভাবে নাও পারতে পারি, আপনারা পারবে। শুধু আপনাদের সামনে একটা উজ্জ্বল সম্ভাবনা আছে, দয়া করে সেই উজ্জ্বল সম্ভাবনাটা কাজে লাগান। সত্যিকার হচ্ছে মাঠে ময়দানে জনসম্পৃক্ত রাজনীতিটা গড়ে তোলেন। কোনো ক্ষমতার আশেপাশে থেকে যেন এই বদনামটা আপনাদের উপর না আসে, সেটা আমি আকাঙ্ক্ষা করব। সেই আকাঙ্ক্ষা আমাদেরও থাকবে। ইলিয়াস ভাই, আপনার কাছে জানতে চাই, আজকে একটি কথা প্রেস সচিব বলেছেন, প্রধান উপদেষ্টা, সেটি হচ্ছে জুলাই বিপ্লবের সংবাদ মাধ্যমের ভূমিকার ডকুমেন্টেশন হবে। তো আপনার কি মনে হয় যে এটি আসলে সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে কি আসলে কি খর্ব করবে নাকি? না, খর্ব করবে না। যে সংবাদপত্র কিছু কিছু গণমাধ্যম যে দুর্বৃত্তপনা করেছে এবং উলঙ্গভাবে শেখ হাসিনাকে সাপোর্ট দিয়েছে, এই যে আমি একটু আগে বললাম না যে বিভিন্ন টেলিভিশনের সম্পাদক বা সিইও, নিউজ পেপারের সম্পাদক কীভাবে গিয়ে একজন প্রধানমন্ত্রীকে তেল দিয়েছে, আমরা লজ্জায় মাথা হেঁটে হয়ে যেত। শুধু দেশে না, আমরা যখন দেশের বাইরে যাই তখনও বিদেশে যারা বাংলাদেশি মানুষ আছে তারা এগুলো নিয়ে হাসাহাসি করেছে। এটা তো লজ্জাজনক। শুধু জুলাই আন্দোলন না, গত 15.5 বছরে শেখ হাসিনা যে দুর্বিনীত শাসন চলেছে, গণমাধ্যম এটিকে ম্যাক্সিমাম গণমাধ্যমে, কারণ ধরুন আমি আমার দেশে জব করতাম, আমার পত্রিকাটি বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ আমরা সত্য কথা লিখতাম। শেখ হাসিনার কাছে সত্যের কোনো সুযোগ ছিল না। যারা তাকে সাপোর্ট করবে
তাদেরকে সে টিকিয়ে রেখেছে, নানা সুবিধাও দিয়েছে বিভিন্ন টেলিভিশনের, যাই হোক, সেই প্রসঙ্গে এখানে আর বলবো না। কালো টাকার মালিকরা সব সংবাদপত্র প্রতিষ্ঠান আপনি দেখুন, আমি নিশ্চয়ই যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও জানেন কারা। তাদের অন্যান্য বিজনেস সেভ করার জন্য এই সংবাদপত্রটি বা গণমাধ্যমটি বের করেছে। তারা নেকেটলি শেখ হাসিনাকে সাপোর্ট করেছে। আমরা তো এই শেখ হাসিনার পতনে কয়েকদিন আগে দেখেছি ব্যবসায়ীরা বলেছেন যে মৃত্যুর পর ওনার সঙ্গে থাকবে। নিশ্চয়ই আপনি দেখেছেন যে শুধু জীবনে মরণে সবসময় ওনার সঙ্গে থাকবেন, সেই ব্যবসায়ীদের সুর এখন ঘুরে গেছে। সুতরাং প্রেস সেক্রেটারি সাহেব যেটি বলেছেন শুধু জুলাই আন্দোলনের না, এর আগে থেকে কিভাবে এই দালালি করেছে। গণমাধ্যম তো একটা রাষ্ট্রের আয়নার মতো, রাষ্ট্রে এটাকে বলা হয় ফোর্থ স্টেজ, চতুর্থ স্তম্ভ। বাট সেই গণমাধ্যমটা আমাদের এখানে বিকাশ হয়নি। সংখ্যায় বেড়েছে, অনেক সংখ্যায় বেড়েছে, কিন্তু কোয়ালিটি যেটা সেটি কিন্তু ধরে রাখতে পারে না, সেটি ধরে নেয় তারা। তাদের মূল কাজ ছিল সরকারের গুণগান করা। সুতরাং এগুলো তো রেকর্ড রাখা উচিত। আমরা তো আগামী একটা নতুন বাংলাদেশ চাই। এ ধরনের গণমাধ্যম আমরা চাই না, যে মানুষের কথা বলে, গণতন্ত্রের পক্ষে কথা বলে, সেই সব গণমাধ্যম আমরা চাই। কিন্তু এতদিন কিন্তু ছিল না। আমরা আশা করতে চাই যে আগামী দিনগুলোতে সে ধরনের গণমাধ্যম আসবে, এবং এটি রাখলে সুবিধা কি, আগামী দিন যারা গণমাধ্যম চালাবেন তারা কিন্তু চিন্তা করবেন যে আমার গণমাধ্যমের ভূমিকা কিভাবে বা কীরকম হওয়া উচিত। সুতরাং এটি একটি ভালো উদ্যোগ বলে আমি মনে করি। সাংবাদিকদের নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশটা আসলে কতটুকু আসলে এই ক্ষেত্রে এখানে? আসলে গত শেখ হাসিনা, আমরা যেমন আমি টকশো বিষয়ে বলি, গেস্ট কে আসবে না আসবে, নিজের দায়িত্বের বাইরে গিয়ে বিশেষ জায়গা থেকে ফোন দেওয়া হতো। নিশ্চয়ই যে অমুক আসবে, যদি আপনি একদিন খুব সত্য কথা বললেন, আপনাকে টেলিভিশনে ফোন করে বলা হতো যে ওনাকে আনবান। এগুলো আমরা জানি তো, এই সংস্কৃতি আমরা কোনোদিন দেখি না। কিন্তু বিশেষ থাকার নাম বলবো না, যে তারা এগুলো প্রত্যেকটা টেলিভিশনের জন্য একজন কর্মকর্তা ছিল, তিনি সব মনিটর করতেন কোন শব্দের পর কোন শব্দ যাবে, শেখ হাসিনা একটু সমালোচনা হতে পারে কিনা সেগুলো তারা চেক করেছে। কারণ তাদের দুর্বিনীত শাসনটা এমনি কিন্তু সহজে চালানো যায় না। প্রচুর বেনিফিশিয়ারি সৃষ্টি করেছে, বলেছে তিনি নাকি সেনাবাহিনীকে বিরাট দেশে দুবার ভাত খাওয়ার সুযোগ দিয়েছেন। আমি একদিন সেনা কর্মকর্তার সাথে ওই দিন কথা হচ্ছিল, উনি হাসাহাসি করছেন যে এটা এত ফানি বিষয়, কিন্তু এগুলো গ্লোরিফাই করছে। হ্যাঁ, সুতরাং আমি যেটা বলি, গণমাধ্যমে যাতে সুষ্ঠু বিকাশ হয়। এবার আপনি জানেন যে গণমাধ্যম কমিশন একটি করা হচ্ছে, সেটি রিপোর্ট দিয়েছে বা দিবে, আমি ভুলে গেছি এই মুহূর্তে। সেটি খুব ভালো দিক। এত বেশি সংখ্যক গণমাধ্যম আমাদের দরকার নেই, বাট কোয়ালিটিপূর্ণ গণমাধ্যম দরকার, যেটা রাষ্ট্রের কথা বলবে, বিশেষ দলের কথা বলবে না, যে দলই ক্ষমতায় থাকুক বলবে না, রাষ্ট্রের পক্ষে কথা বলবে, জনগণের পক্ষে কথা বলবে, মানুষের পক্ষে কথা বলবে। আমরা কিন্তু সেটি প্রত্যাশা করি। সুতরাং ডকুমেন্টেশন যদি রাখে এটি খুব ভালো। শুধু জুলাই না, আমি বলতে চাই যে গত 15.5 বছর যে শাসন চলেছে, দুর্বিনীত শাসন চলেছে, সেগুলো সবই ডকুমেন্টেশন করা উচিত। ইলিয়াস খান এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিন অনুষ্ঠান। আজকের আয়োজন, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।